নমস্কার, বেঙ্গলি ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস, আজ চতুর্থ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিবাহের লঙ্কাকাণ্ডের সব শেষ অধ্যায় এখনও বাকি। সকালবেলায় কুশণ্ডিকা সেরে তবেই বরকনে যাত্রা করবে এই কথা ছিল। নবগোপাল তারই সমস্ত উদ্যোগ ঠিক করে রেখেছে। এমন সময় বিপ্রদাসের ঘর থেকে বিদায় নিয়ে বেরিয়ে এসে রাজা বাহাদুর বলে বসল, কুশণ্ডিকা হবে বরের ওখানে, মধুপুরীতে। প্রস্তাবের ঔদ্ধত্যটা নবগোপালের কাছে অসহ্য লাগল। আর কেউ হলে আজ একটা ফৌজদারি বাধ্য। তবু ভাষার প্রাবল্যে নবগোপালের আপত্তি প্রায় লাঠিয়ালির কাছ পর্যন্ত এসে তবেই থেমেছিল। অন্তঃপুরে অপমানটা খুব বাঁচল। বহুদূর থেকে আত্মীয় কুটুম্ব সব এসেছে, তাদের মধ্যে ঘরশত্রুর অভাব নেই। সবার সামনে এই অত্যাচার! ক্ষমাপেশি মুখ গোঁ করে বসে রইলেন। বরকনে যখন বিদায় নিতে এলো, তার মুখ দিয়ে যেন আশীর্বাদ বেরোতেই চাইল না। সবাই বললে, এই কাজটা কলকাতায় সেরে নিলে তো কারো কিছু বলবার থাকতো না। বাপের বাড়ির অপমানে কুমু একান্তই সংকুচিত হয়ে গেল। মনে হতে লাগলো সেই যেন অপরাধিনী তার সমস্ত পূর্বপুরুষদের কাছে। মনে মনে তার ঠাকুরের প্রতি অভিমান করে বারবার জিজ্ঞাসা করতে লাগলো, আমি তোমার কাছে কী দোষ করেছি যে জন্যে আমার এত শাস্তি? আমি তো তোমাকেই বিশ্বাস করে সমস্ত স্বীকার করে নিয়েছি। বরকনে গাড়িতে উঠল। কলকাতা থেকে মধুসূদন যে ব্র্যান্ড এসেছিল তাই উচ্চস্বরে নাচের সুর লাগিয়ে দিলে। মস্ত একটা শামিয়ানার নিচে হোমের আয়োজন। ইংরেজ মেয়ে পুরুষ অভ্যাগত কেউ কেউ গদিওয়ালা চৌকিতে বসে, কেউ বা কাছে এসে ঝুঁকে পড়ে দেখতে লাগলো। এরই মধ্যে তাদের জন্য চা বিস্কুটও এলো। একটি টিপায়ের ওপর মস্ত বড় একটা ওয়েডিং কেকও সাজানো আছে। অনুষ্ঠান সারা হয়ে গেলে এরা এসে যখন কনগ্রেচুলেট করতে লাগলো, কুমু মুখ লাল করে মাথা হেঁট হয়ে দাঁড়িয়ে রইল। একজন মোটা গোছের প্রৌঢ়া ইংরেজ মেয়ে ওর বেনারসি শাড়ির আঁচল তুলে ধরে পর্যবেক্ষণ করে দেখলে। এর হাতে খুব মোটা সোনার বাজুবন্ধ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেও তার বিশেষ কৌতূহল বোধ হলো। ইংরেজির ভাষায় প্রশংসাও করলে। অনুষ্ঠান সম্বন্ধে মধুসূদনকে একদল বললে, হাউ ইন্টারেস্টিং, আর একদল বললে, ইজন্ট ইট? এই মধুসূদনকে কুমু তার দাদা আর অন্যান্য আত্মীয়দের সঙ্গে ব্যবহার করতে দেখেছে। আজ তাকেই দেখলে ইংরেজ বন্ধু মহলে। ভদ্রতায় অতি গদগদভাবে অবনম্র, আর হাসির আপ্যায়নে মুখ নিয়তই বিকশিত। চাঁদের যেমন এক পিঠে আলো আর এক পিঠে চির অন্ধকার, মধুসূদনেরও স্নিগ্ধ। অন্যদিকটা দুর্গম দুদৃশ্য এবং জমাট বরফের নিশ্চলতায় দুর্ভেদ্য। সেরুন গাড়িতে ইংরেজ বন্ধুদের নিয়ে মধুসূদন, অন্য রিজার্ভ করা গাড়িতে মেয়েদের দলে কুমু। তারা কেউ বা ওর হাত তুলে টিপে দেখে, কেউ বা চিবুক তুলে মুখশ্রী বিশ্লেষণ করে, কেউ বা বলে ট্যাঙ্গা, কেউ বা বলে রোগা। কেউ বা অতি ভালো মানুষের মতো জিজ্ঞাসা করে, হ্যাঁ গা, গায়ে কী রং মাখো? বিলেত থেকে তোমার ভাই বুঝি কিছু পাঠিয়েছে? সকলেই মীমাংসা করলে চোখ বড় নয়, পায়ের মাপটা মেয়ে মানুষের পক্ষে অতি বড়। গায়ের প্রত্যেকটি গয়নাও নেড়েচেড়ে বিচার করতে বসল। শিকেলে গয়না, ওজনে ভারী, সোনা খাঁটি, কিন্তু কি ফ্যাশন, মরে যায়। ওদের গাড়িতে স্টেশন প্ল্যাটফর্মের উল্টো দিকের জানলায় খোলা ছিল। সেই দিকে কুমু চেয়ে রইল, চেষ্টা করতে লাগলো এদের কথা যাতে কানে না যায়। দেখতে পেলে একটা এক পা কাটা কুকুর 3 পায়ে খোঁড়াতে খোঁড়াতে মাটি শুকে বেড়াচ্ছে। আহা, কিছু খাবার যদি হাতের কাছে থাকতো। কিছুই ছিল না। কুমু মনে মনে ভাবতে লাগলো যে একটি পা গিয়েছে, তারই অভাবে ওর যা কিছু সহজ ছিল তার সমস্ত যেন কঠিন হয়ে। এমন সময় কুমুর কানে এলো সেলুন গাড়ির সামনে দাঁড়িয়ে একজন ভদ্রলোক বলছে, দেখুন এই চাষির মেয়েটি আর কাটি আসাম বাগানে ঢুকে ভুলিয়ে নিয়ে যাচ্ছিল, পালিয়ে এসেছে। গোয়ালন্দ পর্যন্ত টিকিট কাটা আছে। ওর বাড়ি দুমরাও। যদি সাহায্য করেন তো এই মেয়েটি বেঁচে যায়। সেলুন গাড়ি থেকে একটা মস্ত তারার আওয়াজ কুমু শুনতে পেলে। সে আর থাকতে পারলে না। তখনই ডান দিকের জানলা খুলে তার পুঁতি কাঁথার থলে উজাড় করে 10 টাকা মেয়েটির হাতে দিয়ে জানলা বন্ধ করে দিলে। দেখে একজন মেয়ে বলে বসল, আমাদের বউয়ের দরাজ হাত দেখি। আর একজন বললে, দরাজ তো নয়, দরজা।
লক্ষ্মীকে বিদেয়ী করবার। আরেকজন বললে, টাকা ওড়াতে শিখেছে, রাখতে শিখলে কাজে লাগতো। এটাকে ওরা দিমাগ বলে ঠিক করলে। বাবুরা একে 1 পয়সা দিলে না, ইনি তাকে অমনি ঝনাত করে টাকা ফেলে দিলে। এত কিসের গুমর? ওদের মনে হলো এও বুঝি চাটুজ্জে ঘোষালের চিরকালের রেশারেশির অঙ্গ। এমন সময় ওদের মধ্যে একটি মোটা সোটা কালো কালো মেয়ে, মস্ত ডাগর চোখ, স্নেহরসে ভরা মুখের ভাব, কুমুর সমবয়সী হবে, ওর কাছে এসে বসল। চুপি চুপি বললে, মন কেমন করছে ভাই? এদের কথায় কান দিও না, 2 দিন এরকম টেপাটিপি বলা বলি করবে, তারপর কণ্ঠ থেকে বিষ নেমে গেলেই থেমে যাবে। এ মেয়েটি কুমুর মেজোজা, নবীনের স্ত্রী। ওর নাম নিস্তারিণী। ওকে সবাই মতির মা বলে ডাকে। মতির মা কথা তুললে, যেদিন নুননগরে এলুম, স্টেশনে তোমার দাদাকে দেখলুম যে। কুমু চমকে উঠল। ও দাদা যে স্টেশনে অভ্যর্থনা করতে গিয়েছিল সে খবর এই প্রথম শুনলে। হা হা, কি সুপুরুষ! এমন কখনো চোখে দেখিনি। ওই যে গান শুনেছিলাম কীর্তনে, গোড়ার রূপে লাগলো রসের বান, ভাসিয়ে নিয়ে যায় নদীয়ার পূর্ণারীর প্রাণ। আমার মন তাই হলো। মুহূর্তে কুমুর প্রাণ গেল গলে, মুখ আর করে জানলা দিয়ে চেয়ে রইল। বাইরের মাঠ, বন, আকাশ অশ্রুবাষ্পে ঝাপসা হয়ে গেল। মতির মার বুঝতে বাকি ছিল না কোন জায়গায় কুমুর দরদ। তাই নানান রকম করে ওর দাদার কথাই আলোচনা করতে লাগলে। জিজ্ঞাসা করলে, বিয়ে হয়েছে কিনা? কুমু বললে, না। মতির মা বলে উঠল, মরে যাই, অমন দেবতার মতো রূপ, এখনো ঘর খালি। কোন ভাগ্যবতীর কপালে আছে ওই বর? কুমু তখন ভাবছে, দাদা গিয়েছিলেন সমস্ত অভিমান ভাসিয়ে দিয়ে, কেবল আমার জন্যে। তারপরে এরা একবার দেখতেও এলেন না। কেবলমাত্র টাকার জোরে এমন মানুষকে অবজ্ঞা করতে সাহস করলেন। তার শরীর এই জন্যই বুঝি ভেঙে পড়ল। বৃথা আক্ষেপের সঙ্গে বারবার মনে পড়তে লাগলো, দাদা কেন গেল স্টেশনে? কেন নিজেকে খাটো করলে? আমার জন্যে? আমার মরণ হলো না কেন? যে কাজটা হয়ে গেছে আর ফেরানো যাবে না, তারই ওপর ওর মনটা মাথা ঠুকতে লাগলো। কেবলই মনে পড়তে লাগলো এই রোগে ক্লান্ত মুখ, এই আশীর্বাদে ভরা স্নিগ্ধ গম্ভীর দুটো চোখ। রেলগাড়ি হাওড়ায় পৌঁছল। বেলা তখন 4টে হবে। ওড়নায় চাদরে গ্রন্থিবদ্ধ হয়ে বরকনে গিয়ে উঠল ব্রুহাম গাড়িতে। কলকাতার দিবালোকের অসংখ্য চক্ষু, তার সামনে কুমুর দেহমন সংকুচিত হয়ে রইল। যে একটি অতিশয় শুদ্ধতাবোধ এই 19 বছরের কুমারী জীবনে ওর অঙ্গে অঙ্গে গভীরভাবে ব্যাপ্ত, সেটা যেন কর্ণের সহজ কবচের মতো কেমন করে ও হঠাৎ চিহ্ন করে ফেলবে। এমন মন্ত্র আছে যে মন্ত্রে এই কবচ এক নিমেষে কোথায় খসে যায়। কিন্তু সে মন্ত্র হৃদয়ের মধ্যে এখনও বেজে ওঠেনি। পাশে যে মানুষটি বসে আছে মনের ভেতরে, সে তো আজও বাইরের লোক। আপন লোক হবার পক্ষে তার দিক থেকে কেবল তো বাধাই এসেছে। তার ভাবে ব্যবহারে যে একটা রূঢ়তা, সে যে কুমুকে এখনো পর্যন্ত কেবলই ঠেলে ঠেলে দূরে ঠেকিয়ে রাখল। এ যে মধুসূদনের পক্ষে কুমুর একটি নতুন আবিষ্কার। স্ত্রী জাতির পরিচয় পায় এ পর্যন্ত এমন অবকাশ এই কেজো মানুষের অল্পই ছিল। ওর পণ্য জগতের ভিড়ের মধ্যে পণ্য নারীর ছোঁয়াও ওকে কখনো লাগতে দেয়নি। কোনো স্ত্রী ওর মনকে বিচলিত করেনি এ কথা সত্য নয়, কিন্তু ভূমিকম্প পর্যন্তই ঘটেছে, ইমারত জখম হয়নি। মধুসূদন মেয়েদের অতি সংক্ষেপে দেখেছে ঘরের বৌছিদের মধ্যে। তারা ঘরকন্যার কাজ করে, কোদল করে, কানাকানি করে, অতি তুচ্ছ কারণে কান্নাকাটিও করে থাকে। মধুসূদনের জীবনে এদের সংসব নিতান্তই যৎসামান্য। ও স্ত্রীও যে জগতের ওই অকিঞ্চিত বিভাগে স্থান পাবে এবং দৈনিক গার্হস্থ্যের তুচ্ছতায় ছায়াচ্ছন্ন হয়ে প্রাচীরের আড়ালে কর্তাদের কটাক্ষচারিত মেয়েলি জীবনযাত্রা অতিবাহিত করবে, এর বেশি সে কিছু ভাবেনি। স্ত্রীর সঙ্গে ব্যবহার করবার যে একটা কলা নৈপুণ্য আছে, তার মধ্যেও যে পাওয়ার বা হারাবার একটা কঠিন সমস্যা থাকতে পারে, এর কথা তার হিসাবদক্ষ সতর্ক মস্তিষ্কের এক কোণেও স্থান পায়নি। বনস্পতি নিজের পক্ষে প্রজাপতির যেমন বাহিল্য, অথচ প্রজাপতির সংসর্গ যেমন তাকে মেনে নিতে হয়, ভাবে স্ত্রীকেও মধুসূদন তেমনি করেই ভেবেছিল। এমন সময় বিবাহের পর
সে কুমুকে প্রথম দেখলে। একরকমের সৌন্দর্য আছে, তাকে মনে হয় যেন একটা দৈব আবির্ভাব, পৃথিবীর সাধারণ ঘটনার চেয়ে অসাধারণ পরিমাণে বেশি। প্রতি ক্ষণেই যেন সে প্রত্যাশার অতীত। কুমুর সৌন্দর্য সেই শ্রেণীর। ও যেন ভোরের শুকতারার মতো, রাতের জগৎ থেকে স্বতন্ত্র, প্রভাতের জগতের ও পারে। মধুসূদন তার অবচেতন মনে নিজের অগোচরে কুমুকে একরকম অস্পষ্টভাবে নিজের চেয়ে শ্রেষ্ঠ বোধ করলে। অন্তত একটা ভাবনা উঠল, এর সঙ্গে কীরকমভাবে ব্যবহার করা যায়, কোন কথা কেমন করে বললে সঙ্গত হবে। কি বলে আলাপ আরম্ভ করলে ভাবতে ভাবতে মধুসূদন হঠাৎ একসময় কুমুরকে জিজ্ঞাসা করে বসল, এদিক থেকে রোদ্দুর আসছে না? কুমু কিছুই জবাব করলে না। মধুসূদন ডান দিকে পর্দাটা টেনে দিলে। খানিকক্ষণ আবার চুপচাপ কাটল। আবার খামকা দিয়ে বললে, শীত করছে না তো? বলেই উত্তরের প্রতীক্ষা না করে সামনের আসন থেকে বিলিতি কম্বলটা টেনে নিয়ে কুমুর ও নিজের পায়ের উপর বিছিয়ে দিয়ে তার সঙ্গে একটা আবরণের সহযোগিতা স্থাপন করলে। শরীর মন পুলকিত হয়ে উঠল। চমকে উঠে কুমুদিনী কম্বলটাকে সরিয়ে দিতে যাচ্ছিল, শেষে নিজেকে সম্বরণ করে আসনের প্রান্তে গিয়ে সংলগ্ন হয়ে বসল। কিছুক্ষণ এইভাবেই যায়। এমন সময় হঠাৎ কুমুর হাতের দিকে মধুসূদনের চোখ পড়ল। দেখি দেখি বলে হঠাৎ তার বাঁ হাতটা চোখের দিকে তুলে ধরে নিয়ে জিজ্ঞাসা করলে, তোমার আঙুলে এ কিসের আংটি? এ যে নীলা দেখছি। কুমু চুপ করে রইল। দেখো, নীলা আমার সয় না, ওটা তোমাকে ছাড়তে হবে। কোনো এক সময় মধুসূদন নীলা কিনেছিল। সে বছর ওর গাধা বোট বোঝায় পাট হাওড়ার ব্রিজে ঠেকে তলিয়ে যায়। সেই অবধি নীলা পাথরকেও ক্ষমা করে না। কুমুদিনী আস্তে আস্তে হাতটাকে মুক্ত করতে চেষ্টা করলে। মধুসূদন ছাড়লে না, বললে, এটা আমি খুলিনি। কুমু চমকে উঠলে, বললে, না থাক। একবার দাবা খেলায় ওর জিত হয়, সেইবার দাদা ওকে তার নিজের হাতের আংটি পারিতোষক দিয়েছিল। মধুসূদন মনে মনে হাসলে, আংটির ওপর বিচক্ষণ লোভ দেখছি। এইখানে নিজের সঙ্গে কুমুর সহধর্মের পরিচয় পেয়ে একটু যেন আরাম লাগলো। বুঝলে, সময়ে অসময়ে সিথি, কণ্ঠহার, বালা, বাহুর সহযোগে অভিমানিনীর সঙ্গে ব্যবহারের সহজ পথ পাওয়া যাবে। এই পথে মধুসূদনের প্রভাব না মেনে উপায় নেই। বয়স না হয় একটু বেশিই হলো। নিজের হাত থেকে মস্ত বড় কমল হীরের একটা আংটি খুলে দিয়ে মধুসূদন হেসে বললে, ভয় নেই, এর বদলে আরেকটা আংটি তোমায় পরিয়ে দিচ্ছি। কুমু আর থাকতে পারলে না, একটু চেষ্টা করে হাত ছাড়িয়ে নিলে। এইবার মধুসূদনের মনটা ঝেঁকে উঠল। কর্তৃত্বের খর্বতা তাকে সইবে না। শুষ্ক গলায় জোর করে বললে, দেখো, এই আংটি তোমাকে খুলতেই হবে। কুমুদিনী মাথা হেঁট করে চুপ করে বসে রইল। তার মুখ লাল হয়ে উঠেছে। মধুসূদন আবার বললে, শুনছ, আমি বলছি ওটা খুলে ফেলাই ভালো, দাও আমাকে। বলে হাতটা টেনে নিতে উদ্যত হলো। কুমু হাত ফিরিয়ে নিয়ে বললে, আমি খুলছি। খুলে ফেললে। দাও, ওটা আমাকে দাও। কুমুদিনী বললে, ওটা আমিই রেখে দেব। মধুসূদন বিরক্ত হয়ে ঝেঁকে উঠলে, রেখে লাভ কি? মনে ভাবছ এটা ভারী একটা দামি জিনিস? ও কিছুতেই তোমার পড়া চলবে না, বলে দিচ্ছি। কুমুদিনী বললে, আমি পরব না। বলে সেই পুঁতির কাজ করা থলিটির মধ্যে আংটি রেখে দিলে। কেন, এই সামান্য জিনিসটার ওপর এত দরদ কেন? তোমার তো জেদ কম নয়। মধুসূদনের আওয়াজটা খড়খড়ে, কানে বাজে, যেন বেলে কাগজের ঘর্ষণ। কুমুদিনীর সমস্ত শরীরটা রি রি করে উঠল। এই আংটি তোমাকে কে দিলে? কুমুদিনী চুপ করে রইল। তোমার মা নাকি? নিতান্তই জবাব দিতে হবে বলে অস্ফুট স্বরে বললে, দাদা। দাদা, সে তো বোঝাই যাচ্ছে। দাদার দশা যে কি, মধুসূদন তা ভালো করেই জানে। সে দাদার আংটি শনির শীত কাঠি, এ ঘরে আনা চলবে না। কিন্তু তার চেয়েও ওকে এইটাই খোঁচা দিচ্ছে যে এখনও কুমুদিনীর কাছেও দাদাই সব থেকে বেশি। সেটা স্বাভাবিক বলেই যে সেটা সহ্য হয় না। পুরনো জমিদারি নতুন ধনী মহাজনে নিলেমে কেনার পর ভক্ত প্রজারা যখন সাবেকি আমলের কথা স্মরণ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে থাকে, তখন আধুনিক অধিকারীর গায়ে জ্বালা ধরে। এও তেমনি। আজ থেকে আমিই যে ওর একমাত্র, এই কথাটা এত শীঘ্র ওকে জানান দেওয়া যায়। এছাড়া গায়ে হলুদ খাওয়ানোর কথা বরের যা অপমান হয়েছে, তাতে বিপ্রদাস নেই, এ কথা মধুসূদন বিশ্বাসই করতে পারে না। যদিও নবগোপাল বিবাহের পর দিন ওকে বলেছিল, ভায়া, বিয়েবাড়ি তোমাদের হাটখোলার আড়ত থেকে যে চালচলনের আমদানি করেছিল, সে কথাটা ইঙ্গিতেও দাদাকে জানিও না।
উনি এর কিছুই জানেন না, ওর শরীরও বড় খারাপ। আংটির কথা আপাতত স্থগিত রইলে, কিন্তু মনে রইল। এদিকে রূপ ছাড়া আরও একটা কারণে হঠাৎ কুমুদিনীর দর বেড়ে গেছে। নূরনগরে ঠিক বিবাহের দিনে মধুসূদন টেলিগ্রাফ পেয়েছে। এবার তিসি চালানোর কাজে লাভ বেশি হয়েছে, প্রায় 20 লাখ টাকা। সন্দেহ রইল না, এটা নতুন বধূর পয়, স্ত্রী ভাগ্যে ধন, তার প্রমাণ হাতে হাতে। তাই কুমুর পাশে নিয়ে গাড়িতে বসে ভেতরে ভেতরে এই পরম পরিতৃপ্তি তার ছিল। ভাবি মুনাফার একটা জীবন্ত বিধিদত্ত দলিল নিয়ে বাড়ি চলেছে। এ নইলে আজকের এই ব্রুহাম রথযাত্রার পাল্টায় অপঘাত ঘটতে পারত। রাজা উপাধি পাওয়ার পর থেকে কলকাতার ঘোষাল বাড়ির দ্বারে নাম খোদা হয়েছে মধুপ্রাসাদ। সেই প্রাসাদের লোহার গেটের এক পাশে আজ নহবত বসেছে, আর বাগানে একটা তাঁবুতে পাচ্ছে ব্র্যান্ড। গেটের মাথায় অর্ধচন্দ্রাকারে গ্যাসের টাইপে লেখা প্রজাপতই নমঃ। সন্ধ্যাবেলায় আলোক শিখায় এই লিখনটি সমুজ্জ্বল হবে। গেট থেকে কাকড় দেওয়া যে পথ বাড়ি পর্যন্ত চলে গেছে, তার দুই ধারে দেবদারু পাতা ও গাঁদার মালায় শোভাসজ্জা। বাড়ির প্রথম তলার উঁচু মেঝেতে উঠবার সিঁড়ির ধাপে লাল শালু পাতা। আত্মীয় বন্ধুর জনতার ভেতর দিয়ে বরকনের গাড়ি বারান্দায় এসে থামল। শাক উলুধ্বনি, ঢাকঢোল, কাসর, নহবত, ব্র্যান্ড সব একসঙ্গে বেজে উঠল, যেন 10-15টা আওয়াজের মালগাড়ি এক জায়গাতেই পুরো বেগে ঠোকাঠুকি করল। মধুসূদনের কোন এক সম্পর্কে দিদিমা পরিপক্ক বুড়ি, সিঁথিতে এত মোটা ফাঁক, তত মোটা সিঁদুর, চওড়া লাল পেড়ে শাড়ি, মোটা হাতে মোটা মোটা সোনার বালা এবং শাখার চুড়ি। একটা রূপার ঘটিতে জল নিয়ে বউয়ের গায়ে ছিটিয়ে দিয়ে আঁচলে মুছে নিলেন, হাতের নোয়া পরিয়ে দিলেন। বউয়ের মুখে একটু মধু দিয়ে বললেন, হা হা, একদিন পরে আমাদের নীল গগনে উঠল পূর্ণ চাঁদ, নীল সরোবরে ফুটল সোনা আর পদ্ম। বরকনে গাড়ি থেকে নামল। যুবক অভ্যাগতদের দৃষ্টি দীর্ঘান্বিত। একজন বললে, দৈত্য স্বর্গ লুট করেছে রে, অপসরী সোনার শিকলে বাঁধা। আরেকজন বললে, সাবেককালে এমন মেয়ের জন্যে রাজায় রাজায় লড়াই বেঁধে যেত, আজ তিসি চালানির টাকাতেই কাজ সিদ্ধি। কলিযুগে দেবতাগুলোও বিয়ে রসিক, ভাগ্যচক্রের সব গ্রহ নক্ষত্রই বৈশ্যবর্ণ। তারপরে বরণ, স্ত্রী আচার প্রভৃতির পালা শেষ হতে হতে যখন সন্ধ্যা হয়ে আসে, তখন কাল রাত্রির মুখে ক্রিয়াকর্ম সাঙ্গ হলো। একটি মাত্র বড় বোন বিবাহে কুমুর স্পষ্ট মনে আছে, কিন্তু নিজেদের বাড়িতে কোনো নতুন বউ আসতে সে দেখেনি। যৌবনারম্ভের পূর্বে থেকেই সে আছে কলকাতায়, দাদা স্নেহের নির্মল আবেষ্টনে। বালিকার মনের কল্পজগৎ সাধারণ সংসারের মোটা ছাঁচে গড়া হতে পারেনি। বাল্যকালে পতি কামনায় যখন সে শিবের পূজা করেছে, তখন পতির ধ্যানের মধ্যে সেই মহাতপস্বী রজত গিরিনভ শিবকেই দেখেছে। সাধ্বী নারীর আদর্শরূপে সে আপন মাকেই জানত। কি স্নিগ্ধ শান্ত কমনীয়তা, কত ধৈর্য, কত দুঃখ, কত দেব পূজা, মঙ্গলাচরণ, অক্লান্ত সেবা। অপরপক্ষে তার স্বামীর দিকে ব্যবহারের ত্রুটি, চরিত্রের স্খলন ছিল। তৎসত্ত্বেও সে চরিত্র ঔদার্যে বৃহৎ, পৌরুষে দৃঢ়। তার মধ্যে হীনতা, কপটতার লেশমাত্র ছিল না। সে একটা মর্যাদাবোধ ছিল। সে যেন দূরকালের পৌরাণিক আদর্শের। তার জীবনের মধ্যে প্রতিদিন এইটাই প্রমাণ করেছে যে প্রাণের চেয়ে মান বড়, অর্থের চেয়ে ঐশ্বর্য। তিনি ও তার সমপর্যায়ের লোকেরা বড় বহরের মানুষ। তাদের ছিল নিজেদের ক্ষতি করেও অক্ষতের সম্মান, গৌরবের রক্ষা, অক্ষত সঞ্চয়ের অহংকার প্রচার নয়। কুমুদ যেদিন বাঁ চোখ নাচল, সেদিন সে তার সব ভক্তি দিয়ে আত্মোৎসর্গের পূর্ণ সংকল্প নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। কোথাও কোনো বাধা বা খর্বতা ঘটতে পারে, এ তার কল্পনাতেই আসেনি। দময়ন্তী কি আগে থাকতে জেনেছিল যে বিদর্ভরাজ নলকেই বরণ করে নিতে হয়? তার মনের ভেতর নিশ্চিন্ত বার্তা পৌঁছেছিল। তেমনি নিশ্চিন্ত বার্তা কি কুমু পায়নি? বরণের আয়োজন সবই প্রস্তুত ছিল। রাজাও এলেন, কিন্তু মনে যাকে স্পষ্ট দেখতে পেয়েছিল, বাইরে তাকে দেখলে কই? রূপেতেও বাধ্য না, বয়সেও বাধ্য না, কিন্তু রাজা, সেই সত্যকার রাজা কোথায়? তারপরে আজ যে অনুষ্ঠানের দ্বার দিয়ে কুমুকে তার নতুন সংসারের আহ্বান করলে, তাতে এমন কোনো বজ্র
গম্ভীর মঙ্গলধ্বনি বাজল না কেন, যার ভেতর দিয়ে সেই নববধূ আকাশের সপ্ত ঋষির আশীর্বাদ মন্ত্র শুনতে পেত? সমস্ত অনুষ্ঠানকে পরিপূর্ণ করে এমন বন্দনাগান উদাত্ত করে কেন জাগল না? জগত পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বরও, সেই জগত পিতরৌ যার মধ্যে চিরপুরুষ ও চিরনারীর বাক্য ও অর্থের মতো একত্র মিলিত হয়ে আছে। মধুসূদন যখন কলকাতায় বাস করতে এলো তখন প্রথমে সে একটি পুরনো বাড়ি কিনেছিল। সেই ছক মেলানো বাড়িটাই আজ তার অন্তঃপুর মহল। তারপরে তারই সামনে একটা ফ্যাশনে মস্ত নতুন মহল তারই সঙ্গে জুড়ে দিয়েছে, সেইটি ওর বৈঠকখানা বাড়ি। এই দুই মহল যদিও সংলগ্ন, তবুও এরা সম্পূর্ণ আলাদা দুই জাত। বাইরের মহলে সর্বত্রই মার্বেলের মেঝে, তার উপরে বিলিতি কার্পেট, দেয়ালে চিত্রিত কাগজ মারা এবং তাতে ঝুলছে নানান রকমের ছবি, কোনোটা এনগ্রেভিং, কোনোটা অয়েলোগ্রাফ, কোনোটা অয়েল পেন্টিং। তার বিষয় হচ্ছে হরিণকে তাড়া করছে শিকারি কুকুর এবং ডার্বির ঘোড়দৌড় জিতেছে এমন সব বিখ্যাত ঘোড়া, বিদেশি ল্যান্ডস্কেপ কিংবা স্নানরত নগ্নদেহ নারী। এছাড়া দেয়ালে কোনো বা চীনে বাসন, মোরাদাবাদী পেতলের থালা, জাপানি পাখা, তিব্বতী চামচ ইত্যাদি যত প্রকার অসংগত পদার্থের অস্থানে অযথা সমাবেশ। এই সমস্ত গৃহসজ্জা পছন্দ করা, কেনা বা সাজানোর ভার মধুসূদনের ইংরেজি অ্যাসিস্ট্যান্টের ওপর। এছাড়া মখমলে বা রেশমের মোড়া চৌকি, সোফার অরণ্য, কাঁচের আলমারিতে জমকালো বাঁধানো ইংরেজি বই, ঝাড়ুন হস্ত বেহারা ছাড়া কোনো মানুষ তার উপর হস্তক্ষেপ করে না। টিপাইয়ের কাছে অ্যালবাম, তা কোনোটাতে ঘরের লোকের ছবি, কোনোটাতে বিদেশি অ্যাক্ট্রেসদের। অন্তঃপুরে একতলায় ঘরগুলো অন্ধকার, স্যাঁতসেঁতে, ধোঁয়া ঝুলে কালো। উঠোনে আবর্জনা, সেখানে জলের কল, বাসন মাজা, কাপড় কাচা চলছেই। যখন ব্যবহার নেই তখনও কল প্রায় খোলাই থাকে। ওপরের বারান্দা থেকে মেয়েদের ভিজে কাপড় ঝুলছে, আর দাঁড়ের কাকতারুয়ার উচ্ছিষ্ট ছড়িয়ে ছড়িয়ে পড়ছে উঠোনে। বারান্দার দেয়ালে যেখানে সেখানে পানির পিক, দাগ ও নানান প্রকার মলিনতার অক্ষত স্মৃতিচিহ্ন। উঠোনের পশ্চিম দিকে রেয়াকের পশ্চাতে রান্নাঘর, সেখান থেকে রান্নার গন্ধ ও কয়লার ধোঁয়া ওপরের ঘরে সর্বত্রই প্রসার লাভ করে। রান্নাঘরের বাইরে প্রাচীরবদ্ধ অল্প একটু জমি আছে, তারই প্রায় এক কোণে পোড়া কয়লা, চুলোর ছাই, ভাঙা গামলা, ছিন্ন ধামা, জীর্ণ ঝাঝারির আশীকৃত। অপর প্রান্তে গুটি কয়েক গাই ও বাছুর বাঁধা, তাদের খড় ও গোবর জমছে এবং সমস্ত প্রাচীর ঘুটের ছত্রে আচ্ছন্ন। একধারে একটি মাত্র নিম গাছ, তার গুড়িতে গরু বেঁধে বেঁধে বাকল উঠে গেছে, আর ক্রমাগত ঠেঙিয়ে ঠেঙিয়ে তার পাতা নেড়ে গাছটাকে জোরবার করে দিয়েছে। অন্তঃপুরে এইটুকুই জমি, বাকি সমস্ত জমি বাইরের দিকে। সেটা লতা মণ্ডপে, বিচিত্র ফুলের কেয়ারিতে, ছাটা ঘাসের মাঠে, খোয়া ও সুরকি দেওয়া রাস্তায়, পাথরের মূর্তি ও লোহার বেঞ্চিতে সুসজ্জিত। অন্তর্মহলে তেতলায় কুমুদিনীর শোবার ঘর, মস্ত বড় খাট, মেহগিনির কাঠের, ফ্রেমে নেটের মশারি, তাতে সিল্কের ঝালো। বিছানার পায়ের দিকে পুরো বহরের একটা নিরাবরণ মেয়ের ছবি, বুকের উপর দুই হাত চেপে লজ্জার ভান করছে। শিয়রের দিকে মধুসূদনের নিজের অয়েল পেন্টিং, তাতে তার কাশ্মীরি শাড়ির কারুকার্যটাই সব থেকে বেশি প্রকাশমান। এইদিকে দেয়ালের গায়ে কাপড় রাখবার দেরাজ, তার উপরে আয়না, আয়নার দুই দিকে দুটো চীনামাটির সামাদান, সামনে চীনামাটির থালির ওপর পাউডারের কৌটো, রূপো বাঁধানো চিরুনি, 3-4 রকমের এসেন্স ছিটোবার পিচকিরি, আর আরও নানান রকমের প্রসাধনীর সামগ্রী, বিলিতি অ্যাসিস্ট্যান্টের কেনা। দানার শাখাযুক্ত গোলাপি কাচের ফুলদানিতে ফুলের তোড়া, তার একদিকে লেখবার টেবিল, তাতে দামি পাথরের দোয়াত দান, কলম ও কাগজ কাটা, ইতস্তত মোটা গদিওয়ালা সোফা ও কেদারা। কোথাও বা টিপাই, তাতে চা খাওয়া যায়, তাস খেলাও যেতে পারে। নতুন মহারানীর উপযুক্ত শয়নঘর কীরকম হওয়া বিধিসঙ্গত, একথা মধুসূদনকে বিশেষভাবে চিন্তা করতে হয়েছে।
এমন হয়ে উঠল যেন অন্দরমহলের সর্বোচ্চ তলায় এই ঘরটি ময়লা কাঁথা গায়ে দেওয়া ভিখিরির মাথায় জরি জহারাতে দেওয়া পাকড়ি। অবশেষে একসময় গোলমাল ধুমধামের বানডাকা দিন পার হয়ে রাত্রিবেলা কুমু এই ঘরে এসে পৌঁছল। তাকে নিয়ে এলো মতির মা। ওর সঙ্গে রাত্রে শোবে ঠিক হয়েছে। আরও একদল মেয়ে একসঙ্গে আসছিল, তাদের কৌতূহল ও আমাদের নেশা মেটাতে চায় না। মতির মা তাদের বিদায় করে দিয়েছে। ঘরের মধ্যে এসেই এক হাতে ওর গলা জড়িয়ে ধরে বলল, আমি কিছুক্ষণের জন্য যাই ওই পাশের ঘরে, তুমি একটু কেঁদে নাও ভাই, চোখের জল যে বুক ভরে জমে রয়েছে। বলে সে চলে গেল। কুমু চৌকির ওপর বসে পড়ল। কান্না পরে হবে, এখন ওর বড় দরকার হয়েছে নিজেকে ঠিক করা। ভেতরে ভেতরে সকলের চেয়ে যে ব্যথাটা ওকে বেশি বাজছিল সেটা হচ্ছে নিজের কাছেই নিজের অপমান। এতকাল ধরে ও যা কিছু সংকল্প করে এসেছে, ওর বিদ্রোহী মন সম্পূর্ণ আজ উল্টো দিকে চলে গেছে। সেই মনটাকে শাসন করা একটু সময় পাচ্ছিল না। ঠাকুর বল দাও, বল দাও, আমার জীবন কালি করে দিও না। আমি তোমার দাসী, আমাকে জয়ী করো, সে জয় তোমারই। পরিণত বয়সী আঁটো গরনের শ্যামবর্ণ এক সুন্দরী বিধবা এসে ঘরে ঢুকলে। মতির মা তোমাকে একটু ছুটি দিয়েছে, এই ফাঁকে এসেছি। কাউকে তো কাছে ঘেঁচতে দেবে না, বেড়ে রাখবে তোমাকে, যেন শীত কাটি করে বেড়াচ্ছে। ওর বেড়া ঠেকে তোমাকে চুরি করে নিয়ে যাব। আমি তোমার যা, শ্যামা সুন্দরী। তোমার স্বামী আমার দেওর। আমরা তো ভেবেছিলাম শেষ পর্যন্ত জমা খরচের খাতাই হবে ওর বউ। তা ওই খাতার মধ্যে জাদু আছে ভাই, এত বয়সে এমন সুন্দরী ওই খাতায় জড়িয়ে জুটল। এখন হজম করতে পারলে হয়, ওইখানে খাতার মন্তর ঠেকে না। সত্যি করে বলো ভাই, আমাদের বুড়ো দেওরটি তোমার পছন্দ হয়েছে তো? কুমু অবাক হয়ে রইল, কি জবাব দেবে ভেবেই পেল না। শ্যামা বলে উঠল, বুঝেছি, তা পছন্দ না হলেই বা কি, 7 পাক যখন ঘুরেছ তখন 21 পাক উল্টো ঘুরলেও ফাঁস খুলবে না। কুমু বললে, হে কি কথা বলছো দিদি? শ্যামা জবাব দিলে, খোলসা করে কথা বললে কি দোষ হয় বোন? মুখ দেখে কি বুঝতে পারিনি? তা দোষ দেব না তোমাকে, ও আমাদের অপমান বলেই কি চোখের মাথা খেয়ে বসেছি? বড় শক্ত হাতে পড়েছ বউ, বুঝে শুনে চলো। এমন সময় মতির মাকে ঘরে ঢুকতে দেখে বলে উঠল, ভয় নেই ভয় নেই বকুল ফুল, আমি যাচ্ছি। ভাবলুম তুমি নেই, এই ফাঁকে আমাদের নতুন বৌমাকে একবার দেখে আসি গে। তা সত্যি বটে, হে কৃপণের ধন সাবধানে রাখতে হবে। সইকে বলেছিলুম আমাদের দেওর যে ওর আধ কপালের মাথা ধরা, বউকে ধরেছে ওর বাঁ দিকের পাওয়ারের কপালে। এখন ডান দিকে রাখার কপালে যদি ধরতে পারো তবেই পুরোপুরি হবে। এই বলেই ঘর থেকে বেরিয়ে গিয়ে মুহূর্ত পরই ঢুকে কুমুর সামনে পানির ডিবে খুলে ধরে বললে, একটা পান নেও, দক্তা খাওয়া অভ্যেস আছে? কুমু বললে, না। তখন এক টিপ দক্তা নিয়ে নিজের মুখে পুরে নিয়ে শ্যামা মন্দকমনে বিদায় নিলে। এখনই বদ্যিমাসির খাইয়ে বিদায় করে এসছি, দেরি হবে না বলে মতির মা চলে গেল। শ্যামাসুন্দরী কুমুর মনের মধ্যে ভারী একটা বিশ্বাস জাগিয়ে দিলে। আজকে কুমুর সবচেয়ে বেশি দরকার ছিল মায়ার আবরণ, সেইটাই সে আপন মুড়ে গড়তে বসেছিল। আর সে সৃষ্টিকর্তা দুলোকে ভুলোকে নানান রং দিয়ে রূপের লীলা করেনি, তাকেও সহায় করবার চেষ্টা করছিল। এমন সময় শ্যামা এসে ওর স্বপ্ন বোনা জালে ঘা মারলে। কুমু চোখ বুজে খুব জোর করে নিজে বলতে লাগলো, স্বামীর বয়স বেশি বলে তাকে ভালোবাসিনি, এ কথা কখনোই সত্য নয়। লজ্জা লজ্জা, হে যে ইতর মেয়েদের মতো কথা। শিবের সঙ্গে সতীর বিয়ের কথা কি ওর মনে নেই? শিবনিন্দুকেরা তার বয়স নিয়ে খোঁটা দিচ্ছিল, কিন্তু সে কথা সতী কানে নেননি। স্বামীর বয়স বা রূপ নিয়ে এ পর্যন্ত কুমু কোনো চিন্তাই করেননি। সাধারণত এ ভালোবাসা নিয়ে স্ত্রী পুরুষের বিবাহ সত্য হয়, তার মধ্যে রূপ গুণ দেহমন সমস্তই মিল আছে, তার যে প্রয়োজন আছে এ কথা কুমু কখনো ভাবেনি। পছন্দ করে নেওয়ার কথাটাকেই রং চাপিয়ে চাপা দিতে চায়। এমন সময় ফুল কাটা জামা ও জরির পাড়ওয়ালা ধুতি পরা ছেলে, বয়স হবে 7 ঘরে এসে গা ঘেঁষে কুমুর কাছে এসে দাঁড়ালে। বড় বড় স্নিগ্ধ চোখ ওর মুখের দিকে তুলে ধরে ভয়ে আস্তে আস্তে মিষ্টি সুরে বললে,
জ্যাঠাইমা। কুমু তাকে কোলের ওপর টেনে নিয়ে বললে, কি বাবা, তোমার নাম? ছেলেটি খুব ঘটা করে বললে, সেটুকুও বাদ দিলে না, শ্রী মতিলাল ঘোষাল। সকলের কাছে পরিচয় ওর হাবলু বলে, সেজন্যই উপযুক্ত দেশকাল পাত্রে নিজের সম্মান রাখবার জন্য পিতৃদত্ত নামটাকে এত সুসম্পূর্ণ করে বলতে হয়। তখন কুমুর বুকের ভেতরটা টনটন করছিল। এ ছেলেকে বুকে চেপে ধরে যেন বাঁচল। হঠাৎ কেমন যেন কতদিন ঠাকুর ঘরে যে গোপালকে ফুল দিয়ে এসেছে, এই ছেলেটির মধ্যে ওই কোলে এসে বসল। ঠিক যে সময় ডাক ছিল, সেই দুঃখের সময়ই এসে ওকে বললে, এই যে আমি আছি তোমার সান্ত্বনা। মতির গোল গোল গাল টিপে কুমু বললে, গোপাল, ফুল নেবে? কুমুর মুখ দিয়ে গোপাল ছাড়ার কোনো নাম বেরোলো না। হঠাৎ নিজের নামান্তরে হাবলুর কিছু বিস্ময় বোধ হলো, কিন্তু এমন সুর ওর কানে পৌঁছেছে যে কিছু আপত্তি ওর মনে আসতে পারে না। এমন সময় পাশের ঘর থেকে মতির মা ছেলের গলা শুনতে পেয়ে ছুটে এসে বললে, হই রে, বাদর ছেলেটাকে বুঝি এসেছে। শ্রীমতিলাল ঘোষাল এর সম্মান রাখতে জানে না। নালিশে ভরা চোখ তুলে নিঃশব্দে মায়ের মুখের দিকে সে চেয়ে রইল, ডান হাতে জ্যাঠাইমার আঁচল চেপে। কুমু হাবলুকে তার বাঁ হাত দিয়ে বেড়ে নিয়ে বললে, হা হা, থাক না। না ভাই, অনেক রাত হয়ে গেছে, এখন শুতে যাক। এ বাড়িতে ওকে খুব সহজেই মিলবে, ওর মতো সস্তা ছেলে আর কেউ নেই। বলি মতির মা অনিচ্ছুক ছেলেকে শোয়াবার জন্য নিয়ে গেল। এই এতটুকু কুমুর মনে ভার হয়ে হালকা হয়ে এলো। ওর মনে হলো প্রার্থনার জবাব পেলুম, জীবনের সমস্যা সহজ হয়ে দেখা দেবে এই ছোট্ট ছেলেটির মতোই। অনেক রাত্রিরে মতির মা একসময় জেগে উঠে দেখলে কুমু বিছানায় উঠে বসে আছে, তার কোলের ওপর দুই হাত জোড়া, ধ্যানবিষ্ট দুটি চোখে যেন সামনে কাকে দেখতে পাচ্ছে। মধুসূদনকে যতই সে হৃদয়ের মধ্যে গ্রহণ করতে বাধা পায়, ততই তার দেবতাকে দিয়ে তার স্বামীকে আবৃত করতে চায়। স্বামীকে উপলক্ষ করে আপনাকে সে দান করেছে তার দেবতাকে। দেবতা তার পূজাকে বড় কঠিন করেছেন। এ প্রতিমা স্বচ্ছ নয়, কিন্তু এই তো ভক্তির পরীক্ষা। শালগ্রাম শিলা তো কিছুই দেখা যায় না। ভক্তি তার রূপহীনতার মধ্যে বৈকুণ্ঠনাথের রূপকে প্রকাশ করে কেবল আপনার জোরে। সেখানে দেখা যাচ্ছে না, সেইখানেই দেখব, এই হোক আমার সান্ত্বনা। সেখানে ঠাকুর লুকিয়ে থাকেন, সেখানে গিয়েই তার চরণে আপনাকে দান করব। তিনি আমাকে এড়াতে পারবেন না। মেরে গিরিধার গোপাল ওর নাহি কাহি। দাদার কাছে শেখা মীরাবাইয়ের এই গানটা বারবার মনে আওড়াতে লাগলো। মধুসূদন অত্যন্ত রূঢ়। যে পরিচয় সে পেয়েছে তাকে কিছুই নয় বলে জলের ওপরকার বুদবুদ বলে উড়িয়ে দিতে চায়। চিরকালের যিনি সত্য সমস্ত আবৃত করে তিনিই আছেন, ওর নাহি কাহি, ওর নাহি কেহি। এছাড়া আর একটা পীড়ন আছে, তাকে মায়া বলতে চায়। সে হচ্ছে জীবনের শূন্যতা। আজ পর্যন্ত যাদের কাছে ওর সমস্ত কিছু গড়ে দিয়েছে, তাদের বাদ দিতে গেলে জীবনের অর্থ থাকে না, তাদের কাছে বিচ্ছেদ। সে নিজেকে বলেছে এই শূন্যও পূর্ণ। বাপে ছাড়ে মায়ে ছাড়ে, ছাড়ে সাঘা সাহি, মীরাপ্রভু লাগনে লাগি, জো না হই হই। ছেড়েছেন তো বাপ, ছেড়েছেন তো মা, কিন্তু তাদের ভেতরেই যিনি চিরকাল, তিনি তো ছাড়েননি। ঠাকুর তো যা কিছু ছাড়েন না কেন, শূন্য ভরাবেন বলেই ছেড়েছেন। আমি লেগে রইলুম, যা হয় হোক। মনের গান কখন তার গলায় ফুটে উঠল তা টেরই পেল না। দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। মতির মা কথাটি বললে না, চুপ করে দেখলে আর শুনলে। তারপরে কুমু যখন অনেকক্ষণ ধরে প্রণাম করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে শুয়ে পড়ল, তখন মতির মার মনে একটা চিন্তা দেখা দিল, যা পূর্বে আর কখনো ভাবেননি। ও ভাবতে লাগলো, আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আমার তো কচি খুকি ছিলাম, মন বলে একটা বালাইও ছিল না। ছোট ছেলে কাঁচা ফলকে যেমন টপ করে বিনা আয়োজনে মুখে পুরে দেয়, স্বামীর সংসার তেমনি করেই বিনা বিচারে আমাদের গিলেছে। কোথাও কিচ্ছু বাঁধেনি, সাধন করে আমাদের নিতেই হয়। আমাদের জন্য দিন গোনা ছিল আবশ্যক। সেদিন বললে ফুলশয্যা, সেদিনই হলো ফুলশয্যে। যেদিন বললে ফুলশয্যার কোনো মানে ছিল না, সেদিন ছিল খেলা। এই তো কালই হবে ফুলশয্যে, কিন্তু এ মেয়ের পক্ষে এ কত বড় বিড়ম্বনা। বড় ঠাকুর এখনো পর, আপন হতে অনেক সময় লাগে। একে ছোঁবে কী করে?
এ মেয়ের এই অপমান সইবে কেন? ধন পেতে বড় ঠাকুরের কত কাল লাগলো, আর মন পেতে দুদিন সবুর সইবে না। সেদিন লক্ষ্মীর দ্বারে হাঁটাহাঁটি করে মরতে হয়েছে, এ লক্ষ্মীর দ্বারে একবার হাত পাততে হবে না। এত কথা মতির মার মনে আসতো না। এসেছে তার কারণ, কুমুকে দেখবা মাত্রই ওর সমস্ত মন দিয়ে ভালোবেসেছে। এই ভালোবাসার পূর্ব ভূমিকা ছিল স্টেশনে যখন সে দেখেছিল বিপ্রদাসকে, যেন মহাভারত থেকে ভীষ্ম নেমে এলেন। বীরের মতো তেজস্বী মূর্তি, তাপসের মতো শান্ত মুখশ্রী, তার সঙ্গে একটা বিষাদের নম্রতা। মতির মার মনে হয়েছিল কেউ যদি কিছু না বলে তবে একবার ওর পা দুটো ছুঁয়ে আসি। সেই রূপ আজও তাকে ভুলতে পারেনি। তারপরে যখন কুমুকে দেখলে মনে মনে বললে, দাদারই বোন বটে। এরকম জাতিভেদ আছে যা সমাজের নয়, যা রক্তের। সে জাত কিছুতেই ভাঙা যায় না। এই যে রক্তগত জাতির অসামঞ্জস্য, এতে মেয়েকে যেমন মর্মান্তিক করে মারে, পুরুষকে তেমন নয়। অল্প বয়সে বিয়ে হয়েছিল বলে মতির মা এই রহস্য নিজের মধ্যে বোঝবার সময় পায়নি। কিন্তু কুমুর ভেতর দিয়ে এই কথাটা নিশ্চিন্ত করে অনুভব করলে তার গা কেমন করতে লাগলো। ও যেন একটা বিভীষিকার ছবি দেখতে পেলে, যেখানে একটা অজানা জন্তু লালায়িত রসনা মেলে গুড়ি মেরে বসে আছে। সেই অন্ধকার গুহার মুখে কুমুদিনী দাঁড়িয়ে দেবতাকে ডাকছে। মতির মা রেগে মনে মনে বললে, দেবতার মুখে ছাই, যে দেবতা ওর বিপদ ঘটিয়েছে সেই নাকি ওকে উদ্ধার করবে? হায় রে! ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আরও কী শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করি আপনারা যা যা শুনতে চান সেগুলোই পার্ট দেওয়ার। অবশ্যই বেঙ্গলি লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, আমি উৎসাহিত হই। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে হাতের মুঠোয় প্রতিটি পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন।